हम लोग किस तरह से जा रहे हैं वो कोई नहीं देखने वाला है, मजदूर का कोई देखने वाला नहीं। कोई भी सरकार कहता है मैं ये कर रहा हूँ वो कर रहा हूँ, क्या 1000 रुपया भेज दिया तो मेरा उसमें 2 महीना खर्ची चल जाएगा सर। ওরা পরিযায়ী শ্রমিক। অভিযোগ, এ রাজ্যে কাজের অভাব, সংসারের বোঝা মাথায় নিয়ে ওরা তাই ছুটে যান ভিন রাজ্যে। কাজের তাগিদে পেটের দায়। কিন্তু করোনার আতঙ্কে এখন দেশ জুড়ে টানা লকডাউন, ফলে হাতে কাজও নেই, নেই পেটে ভাত। তাই ঘরমুখো ওরা সবাই, কখনো পায়ে হেঁটে, কখনো কোনো গাড়ি ধরে। কিন্তু অভিযোগ, ওদের কথা ভাবছে না এ রাজ্যের সরকার। বিশাখাপত্তনম থেকে কোনোভাবে ওরা পৌঁছে গিয়েছিলেন বাংলার সীমান্তে, যাবেন নিজের ঘরে। কিন্তু সব নিয়ম মানতে গেলেও যে কার্যত বিপদের মুখে পড়তে হচ্ছে এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের। এখানকার সরকারি কোয়ারেন্টাইন সেন্টারগুলির দুরবস্থার অভিযোগ উঠছে বারে বারে। আসানসোলের ইএসআই হাসপাতালের কথাই ধরা যাক। জানা গেছে গুজরাট মুম্বাই থেকে ফেরত আসা প্রায় 65 জনকে এখানে রাখা হয়েছে। কিভাবে আছেন তাঁরা, শুনুন তাঁদের মুখ থেকেই। আমরা পরিবার থেকে এসেছি, 5 দিন ধরে আমাদের এখানে জল নেই, খালি বলছে জল উঠছে কিন্তু জল ওঠেনি। আমাদের খাবার জলের জন্য প্রতিদিন সকালবেলা চিৎকার করে বলতে হয় আমাদের জল দিয়ে যান। তাই ক্ষোভে ফেটে পড়লেন তাঁরা। কার্যত তালা বন্ধ করে আটকে রাখা হয়েছে তাঁদের। অভিযোগ, আদতে ভিন রাজ্য ফেরত শ্রমিকদের নিয়ে রাজ্য সরকারের কোনো সুনির্দিষ্ট নীতি নেই। বাংলার সরকার কি আদৌ সিরিয়াস? রাজ্যের মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের নিয়ে সিরিয়াসলি কিছু ভেবেছিলেন? আজকে নয়, আমি আজকের কথা বলছি না। আপনি ভাবুন তো, প্রথম 15ই মার্চ থেকে সোশ্যাল ডিস্টেন্সিং এ যে কথা রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন, তারপর থেকে 55 দিন, প্রায় 1320 ঘন্টা অতিক্রান্ত হয়েছে। এই সময়ের মধ্যে বাংলার বাইরে 42 লক্ষ শ্রমিকের ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী কিছু ভেবেছিলেন সিরিয়াসলি? আপনারা প্রশ্ন করুন, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, বাংলার বাইরে প্রবাসী বাঙালি, বিশেষ করে পরিযায়ী শ্রমিক যারা আছেন, যারা অনন্ত দুর্দশা এবং কষ্টের মধ্যে সময় কাটাচ্ছেন, আমি তাদের বলছি, রাজ্যের মুখ্যমন্ত্রী যদি সিরিয়াসলি ভাবতেন, আজকে এই দুর্দশা আপনাদের হতো না। আমরা কেন বলছি, একটু পিছনের ইতিহাসটা নিই। 27শে জানুয়ারি প্রথম যখন কেন্দ্রীয় সরকার অ্যানাউন্স করেন যে করোনার ব্যাপারটা সিরিয়াসলি ভাবুন, প্রত্যেকটা রাজ্য সরকার বারবার রাজ্য সরকারকে যখন সতর্ক করে চিঠিগুলো দিল কেন্দ্রীয় সরকার, তারপর সঙ্গে সঙ্গে কেরলের সরকার, বিজয়নের সরকার, একটি বামপন্থী সরকার, তারা কিন্তু খুব দ্রুত পা ফেললো। 23 ফেব্রুয়ারি বিজয়ন সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলেন যে অ্যাকশন প্ল্যান তৈরি করে মাঠে নেমে পড়লেন। ভাবুন, 23 ফেব্রুয়ারি। তখন কিন্তু পশ্চিমবঙ্গ সরকার বা রাজ্যের মুখ্যমন্ত্রীর অ্যাটিটিউডটা ছিল, ওটা একটা কেন্দ্রের চক্রান্ত, এনআরসি সিএ ওগুলোকে সরানোর জন্য ওটা কেন্দ্র একটা করোনার গল্প টল্প ফাঁকছে, ব্যাপারটা সেই রকম একটা কিছু বলার চেষ্টা করছিলেন, বোঝানোর চেষ্টা করছিলেন। এবং সেই সময় সারা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় প্রচুর লোকজনকে নিয়ে মিশন 2021 তখন মিটিং মিছিল করে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এবং শেষ পর্যন্ত আপনারা দেখেছেন যে 4 মার্চ মালদহে যখন মুখ্যমন্ত্রী সভা করছেন, সেখানে যখন বক্তব্য রাখছেন, প্রেস কনফারেন্স করছেন, সেখানে যখন বক্তব্য রাখছেন, সেখানেও কিন্তু করোনাকে লঘু করে দেখানোর একটা প্রয়াস ছিল। এবং ঠিক তারপর 6 তারিখের পর রাজ্যের মুখ্যমন্ত্রী কেউ বা কারা বোঝালো ইট ইজ এ ভেরি সিরিয়াস ম্যাটার, মাননীয় মুখ্যমন্ত্রী আপনি ব্যাপারটাকে সিরিয়াসলি দেখুন। তখন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী 7 তারিখ থেকে কিন্তু সিরিয়াস হওয়ার চেষ্টা করলেন। এটা আমাদের অবজারভেশন, ঠিক কি ভুল আপনারা বলবেন। এবং তারপর আপনারা জানেন 13ই মার্চ একটি ঐতিহাসিক সভা হলো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। হওয়া উচিত ছিল না, সেই সময় কিন্তু সংক্রমণের ব্যাপারে বারবার কেন্দ্রীয় সরকারের 2টি চিঠি রাজ্যে এসে গেছে, তার প্রতিলিপি আমাদের হাতে আছে। 2টি চিঠি রাজ্যের হাতে এসে গেছে, তারপরেও কি করে 13ই মার্চ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 26,000 ক্লাবের প্রতিনিধিদের নিয়ে মুখ্যমন্ত্রী সভাটা করলেন? সেখানে তো সংক্রমণের সম্ভাবনা ছিল না। 26,000 ক্লাবের প্রতিনিধিকে জড়ো করলেন। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনাদের যদি মনে পড়ে, সেই বক্তৃতায় বলেছিলেন যে এখানে সবার হাতে চেক আমরা দিচ্ছি না, তার কারণ এখানে সোশ্যাল ডিস্টেন্সিং এর ব্যাপারটা আমাদের একটু মানতে হবে, থানা থেকে সোশ্যাল ডিস্টেন্সিং মেনে আপনারা চেকগুলো নিয়ে নেবেন। এবং সেই সভা থেকে মুখ্যমন্ত্রী জানান দিয়েছিলেন যে 15ই মার্চ থেকে কতগুলো বিধি নিষেধ কিন্তু আপনাদের সবাইকে, রাজ্যবাসীকে মেনে চলতে হবে। সেই 15ই মার্চ থেকে আজকে যেই প্রতিবেদন তৈরি করছি 10ই মে, প্রায় 55 দিন 1320 ঘন্টা অতিক্রান্ত হওয়ার পর
রাজ্যের মুখ্যমন্ত্রী এখন সিরিয়াসলি বাংলার বাইরের পরিযায়ী শ্রমিকদের কথা ভাবছেন। কেরল যখন 23 ফেব্রুয়ারি নেমেছেন, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী 15 মার্চ আনুষ্ঠানিকভাবে নেমেছেন। 23 মার্চ কেন্দ্রীয় সরকার লকডাউন ঘোষণা করেছে। আপনারা একটু খেয়াল করে দেখবেন 23 তারিখের পর থেকে, 23 মার্চের পর থেকে যেটা বেসিক কাজ ছিল রাজ্য সরকারের, সেটা হচ্ছে করোনার চিকিৎসার জন্য ইনফ্রাস্ট্রাকচার তৈরিতে মনোযোগ দেওয়া। সেটা কিছুটা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বীকার করতেই হবে যে করোনা পেশেন্টদের চিকিৎসার ব্যাপারে হসপিটালগুলোকে নিয়ে কাজকর্ম করাটা শুরু করেছিলেন, কিন্তু যেভাবে করা উচিত ছিল সেভাবে করেননি। তার প্রমাণটা কিন্তু পরবর্তীকালে আমরা পেয়েছি। আমরা সে কথায় আজকে যাব না। আজকে মূলত যে বক্তব্যটা রাখবো, যে একই সঙ্গে বাংলার গরিব মানুষ করোনা লকডাউনের ফলে যে মানুষগুলো খেতে পাচ্ছে না, সেই মানুষগুলোর হাতে 5,000 টাকা করে দেওয়া, তাদের বিদ্যুতের বিল মুকুব করার যে কথাটা আমরা প্রথম দিন থেকে বলে এসেছি, বহু রাজনৈতিক বিরোধী দল সে কথা বলেনি, সেটা কিন্তু নজর করেননি। গরিব মানুষ, আপনারা যারা বাংলা বার্তায় প্রতিবেদন দেখছেন, অনেক গরিব মানুষরা দেখেন গ্রাম বাংলার, প্রশ্ন করে দেখুন তো, যদি সরকার আপনাদের হাতে এই মুহূর্তে 5,000 টাকা দিত, শুধু রেশনের চাল নয়, 5,000 টাকা করে যদি আপনাদের দিত, তাহলে অন্তত একটু ভালোভাবে বাঁচার চেষ্টা করতে পারতেন আপনারা। সেই সময় দাঁড়িয়ে রাজ্য সরকার সমস্ত থানাগুলো থেকে লক্ষ লক্ষ টাকা, 260 কোটি টাকা রাজ্য সরকার দিয়ে দিল ক্লাবগুলোর হাতে। এই সময় আমি রাজ্যের মুখ্যমন্ত্রী হলে, এটা কাল্পনিকভাবে বলছি, আমি রাজ্যের মুখ্যমন্ত্রী হলে সমস্ত ক্লাবগুলোকে বলতাম, টাকা তো 260 কোটি টাকা এই মুহূর্তে আপনাদের দিতে পারছি না, আপনাদের যার যে অ্যাকাউন্টে টাকা আছে সেই টাকাটা আমাদের ফিরিয়ে দিন, যে টাকাটা আপনাদের দিয়েছিলাম। আপাতত দিন, সরকারের অবস্থা ঠিকঠাক হলে, করোনার লড়াই ঠিকঠাক হলে সে টাকা আবার আপনাদের দিয়ে দেবো। সেটা না করে ক্লাবগুলোকে টাকা দিলেন, টাকা বিল হলেন। আমরা দেখেছি আরামবাগ টিভিতে সে অনুষ্ঠান দেখেছি, যে আরামবাগ থানার সময় সামনে লাইন করে মানুষ বের করে টাকা নিচ্ছে, এবং তার মধ্যে অজানা, অচেনা, অপরিচিত, মানে যে ক্লাব নেই, অস্তিত্ব নেই, তারাও টাকা নিয়ে গেলেন। ঠিক এই বাস্তব অবস্থার মধ্যে আমরা বিচার করার চেষ্টা করছি যে কি করা যেতে পারত। রাজ্যের পরিযায়ী শ্রমিকদের নিয়ে কেন সরকার সিরিয়াসলি চিন্তা করলো না? এবং তারপর আপনারা একটু খেয়াল করে দেখবেন, যখন এপ্রিল মাসের শেষে, মে মাসের শুরু থেকে যখন বিভিন্ন মিডিয়াতে আলোচিত হতে শুরু করলো যে কোটাকে, রাজস্থানের যেখানে প্রচুর ছাত্রছাত্রীরা সারা ভারতবর্ষে পড়তে যায়, সেখানকার ছাত্রছাত্রীদের যোগী আদিত্যনাথের সরকার বাসে করে নিয়ে চলে যাচ্ছে, মধ্যপ্রদেশ সরকার, অন্ধ্রপ্রদেশ সরকার তারা নিয়ে চলে যাচ্ছে, আসাম সরকার, উড়িষ্যা সরকার তারা নিয়ে চলে আসছে, রাজ্য সরকার ঘুমোচ্ছে। তখন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজস্থান সরকারকে টেলিফোনে বললেন, তাও অধীর চৌধুরীর গুঁতোতে, কেন অধীর রঞ্জন চৌধুরী ততক্ষণে ব্যবস্থা করে ফেলেছেন সচিন পাইলটকে বলে, যে বাসে করে তাদের ফেরানোর ব্যবস্থা করবেন এবং পাশাপাশি রাজ্য সরকারের অনুমতিটা নেবেন। ঠিক সেই প্রেক্ষিতে রাজস্থান সরকারকে রাজ্যের মুখ্যমন্ত্রী ফোন করে বললেন যে, আপনার রাজ্যের মুখ্য সচিব ফোন করে বললেন যে আপনারা পাঠান, আমরা বাসের টাকা দিয়ে দেবো। শেষ পর্যন্ত সেই বাসে করে ছাত্রছাত্রীরা ফিরল, কিন্তু সেখানেই শেষ। তারপর গত 55 দিনের মধ্যে 2টি মাত্র ট্রেন চলেছে। কেন 2টি মাত্র ট্রেন চলেছে? কেন? আমি আপনাদের 2টি টুইট এই মুহূর্তে পড়ে শোনাবো, যেখানে ইন্ডিয়ান রেলওয়েজ সরাসরি বলছেন যে ইন্ডিয়ান রেলওয়েজ হ্যাজ so far run more than 310 trains, mainly for states like UP, Bihar, Odisha, MP, etc. But for West Bengal, today morning we had received approval for only 2 Shramik special trains, one from Ajmer Sharif and other from Ernakulam. ভাবতে পারেন, রাজ্য সরকার সেখানে 2টি মাত্র ট্রেনের অ্যাপ্রুভাল দিয়েছে ভারতীয় রেলওয়েকে, যেখানে ভারতীয় রেল 300 ট্রেন ইতিমধ্যে প্লাই করিয়েছেন সারা ভারতবর্ষে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে দেওয়ার জন্য। 9 মে সেই টুইট ইন্ডিয়ান রেলওয়েজের আমাদের হাতে এসে পৌঁছেছে। কতটা দুর্ভাগ্যের, কতটা লজ্জার বলুন তো। ইন্ডিয়ান রেলওয়েজ 9 মে 8:49 আরেকটি টুইট করেছে ইন্ডিয়ান রেলওয়েজের তরফ থেকে করা হচ্ছে, যেখানে বলছেন, however West Bengal has not approved any train from Maharashtra while there is a requirement of 16 trains to West Bengal. ভাবতে পারেন, এটা রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের সরকার প্রতিদিন স্বরাষ্ট্র সচিবকে দিয়ে অনেক কথা নবান্নে বসে বলাচ্ছেন, কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়ান রেলওয়েজের এই টুইট, এগুলো মিথ্যে। বলুন না রাজ্যের মুখ্যমন্ত্রী, বলুন না রাজ্য সরকার, বলুন চিফ সেক্রেটারি, সরাসরি বলুন এটা আমাদের ভুল হয়েছে, কোনো অসুবিধা নেই, বাংলার মানুষ এখনো ক্ষমা করতে প্রস্তুত হবে। কিন্তু এই যে লক্ষ লক্ষ 42 লক্ষ পরিযায়ী শ্রমিক সারা ভারতবর্ষে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছেন, সেই মানুষগুলোর কাছে কি কৈফিয়ত দেবেন? আজকে 1 মের পর রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘুম ভাঙলো। এখন পরিযায়ী শ্রমিকদের সঙ্গে আপনারা শুনেছেন হোম সেক্রেটারি, স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলছেন, আমাদের কথা চলছে,
অন্যান্য সরকারের সঙ্গে আমাদের কথা চলছে। আরে আপনারা না খেতে পেয়ে মরছেন, আমি পরিযায়ী শ্রমিকদের বলছি। সারা ভারতবর্ষে 42 লক্ষ বাংলার মানুষ যারা না খেতে পেয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেন। আজকে রাজ্য সরকারের স্বরাষ্ট্র সচিব যখন বলছেন যে কথা চলছে, নাকি কথার সময়, এটা তো কাজের সময়, এটা তো কথার সময় না, এটা তো কাজের সময়। কে বোঝাবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে? এখনো ক্লাবগুলোকে টাকা দেওয়া চলছে, এখনো প্রশান্ত কিশোরকে নিয়ে সে বুদ্ধি কেনা বেচা হচ্ছে। কেন? কিসের জন্য? বাংলার মানুষ কি একটু সুশাসন পেতে চায় না? এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো রাজনৈতিক কথা বলতে চাই না। আমরা চাই রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিকঠাক চলে বাংলার মানুষকে ভালো রাখুন। প্রত্যেকটা গরিব মানুষের হাতে 5,000 টাকা করে দিন, 3 মাস বিদ্যুতের বিল মুকুব করুন এবং সমস্ত পরিযায়ী শ্রমিকদের ট্রেনে করে ফিরিয়ে নিয়ে আসুন। অধীর রঞ্জন চৌধুরী একটি সাক্ষাৎকারে বলছেন 6টি ট্রেন নয়, 100 ট্রেন দরকার। এবং সত্যি কথা বলছি, বাংলার মানুষের এখন 800 ট্রেনের মুভমেন্টটা দরকার। সেখানে দাঁড়িয়ে 2টি ট্রেন মুভমেন্টের অনুমতি দিয়েছেন। এখন শুনছি 6টি না আরো 8টি ট্রেনের মুভমেন্টের অনুমতি রাজ্য সরকার দিয়েছে, তার মধ্যে আবার মহারাষ্ট্র সরকারের দেয়নি। ঠিক এই বাস্তব পরিপ্রেক্ষিতে একজন রাজনৈতিক নেতার সাংসদের বক্তব্য শুনছিলাম সেদিন, যে কর্ণাটকের নোডাল অফিসারকে বলে দেওয়া হয়েছে এখন কথা না বলতে। কেন ভাই? কিসের জন্য? এই প্রশ্নটা আমরা রাখছি বাংলার বার্তায় এবং আমরা বারবার বোঝানোর চেষ্টা করছিলাম। এখন রাজ্যের মুখ্যমন্ত্রী 8 তারিখ বিকেল বেলা ভিডিও কনফারেন্সে সমস্ত জেলার তৃণমূলের সভাপতিদের, ভাবুন, কোনো জেলা শাসকদের নয়, কোনো এমএলএ বিধায়কদের নয়, তৃণমূলের সভাপতিদের বলেছেন পরিযায়ী শ্রমিকদের তালিকা তৈরি করুন। পারবেন? সেটা সম্ভব? আদৌ সম্ভব নয়। কেন? আমি আপনাদের দুটো যুক্তি দিচ্ছি, যদি ভুল হই আপনারা ধরিয়ে দেবেন। প্রথম যুক্তি হচ্ছে এটা তাদের পক্ষে সম্ভব নয় এই কারণে এত দ্রুত লকডাউনের মধ্যে এখন পরিযায়ী শ্রমিকের তালিকা তৈরি করা সম্ভব নয়। 1। 2 নম্বর, যদি তালিকা তৈরি হন তাহলে কিন্তু সরকারের কঙ্কালটা বেরিয়ে আসবেন। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন না 2 লক্ষ পরিযায়ী শ্রমিক। আমরা বলছি ট্রেড ইউনিয়নের রিপোর্ট অনুযায়ী 42 লক্ষের ওপর পরিযায়ী শ্রমিক সারা ভারতবর্ষে ছড়িয়ে আছেন। এবং এরা কেন বেকার, এরা কেন বাংলার বাইরে চাকরি খুঁজতে গেছে, তার কৈফিয়ত কিন্তু দিতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে। এবং যদি পরিযায়ী শ্রমিকের তালিকা তৈরি হয়, তাদের হাতে টাকা দেওয়াটাও হবে না। কেন? আমি আপনাদের বলছি, আমরা অতীতে অনেক অভিজ্ঞতা দেখেছি। শেষ পর্যন্ত দেখা যাবে যে সেই মানুষগুলো ফিরলে তারা টাকা পাবেন না, তথাকথিত রাজনৈতিক দলের ক্যাডারদের হাতে টাকা ডিস্ট্রিবিউশন হবে 2021-এর ইলেকশনকে মাথায় রেখে। এসব নানান কথা আমাদের মনে পড়ছে এবং ঠিক একই পাশাপাশি বারবার মনে হচ্ছিল ঘরে ফিরলে ইম্প্যাক্টটা কি। এই যে পরিযায়ী শ্রমিকরা ঘরে ফিরলে একটা মারাত্মক ইম্প্যাক্ট আছে। প্রথমত হেলথ হ্যাজার্ডস, যে করোনা সংক্রমণের ব্যাপারটাকে যদি ঠিকঠাক মতো চিকিৎসার দিক থেকে মেকআপ না করা যায়, সংক্রমণের সম্ভাবনা থাকবে এবং সেখানে রাজ্য সরকার যদি ফেল করে তার দায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিতে হবে। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে করোনার জন্য যেসব পরিযায়ী শ্রমিকরা বাংলায় ফিরবেন, সেই শ্রমিকরা পরবর্তীকালে অন্য রাজ্যে চাকরি না পেলে বাংলায় থেকে যাবেন এবং তাদের দায়ভারটা রাজ্য সরকারকে নিতে হবে। ফলে স্বাভাবিকভাবে রাজ্য সরকার চাইছে না যাতে পরিযায়ী শ্রমিকরা যত দেরিতে বাংলায় ফেরে, সেটাই তারা চাইছেন এবং সেই অনুযায়ী অ্যাকশন প্ল্যানটা তৈরি হতে পারে। আমরা খালি ভাবছিলাম যদি সর্বানন্দ সোনোয়াল যিনি অসমের মুখ্যমন্ত্রী, যদি নবীন পটনায়ক যিনি উড়িষ্যার মুখ্যমন্ত্রী, যিনি অমরিন্দর সিং যিনি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী, যোগী আদিত্যনাথ যিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তারা যদি পরিযায়ী শ্রমিকদের তালিকা 20 দিনের মধ্যে বা 25 দিনের মধ্যে তৈরি করতে পারেন এবং তাদের বাসে করে, ট্রেনে করে বিভিন্নভাবে তাদের রাজ্যে নিয়ে আসতে পারেন, আমাদের বাংলা কেন পারল না? এই প্রশ্নটা বারবার নিজেদের মনে আমাদের হান্ট করছে বলে আপনাদের বলছি। আপনাদেরও নিশ্চয়ই এই প্রশ্নটা আসছে। 100 ফোন আমরা পাচ্ছি এবং সব থেকে দুর্ভাগ্যের বা দুঃখে হেল্পলাইন নাম্বার দিয়েছেন নবান্ন থেকে, সেই হেল্পলাইন টেলিফোন বেজে যাচ্ছে কিংবা টেলিফোন তুলছেন না। আমরা যে অভিজ্ঞতাটা শুনেছি আপনাদের কাছ থেকে, আপনারা আপনাদের অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে নিন। কেন এই দুর্ভাগ্যের সিচুয়েশন তৈরি হবে? আমরা বারবার প্রচুর ভিডিও ক্লিপিংস পাচ্ছি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও আমাদের কাছে এসছে, ভালো লাগছিল না নাগপুরে সেই ভিডিওটা দেখতে, কিন্তু তবুও সেই দুর্ভাগ্যের ভিডিওটা আমাদের মনে হয়েছে বাংলার বার্তার সমস্ত দর্শকদের দেখানো দরকার। এবং একই সঙ্গে সেই ভিডিও শেষে শুনবেন এক ডাক্তারের নিজের লেখা গান, নিজের সুরে গান নিজের গলায় গেয়েছেন। পরিযায়ী শ্রমিকরা অনেক বার্তা তার মধ্যে খুঁজে পাবেন। আসুন সবাই মিলে সেই দুটো ভিডিও একবার দেখে নিন। তো ওরা আমাদের ডাকে আর সাড়া দেয়নি, আর কোনো কিছু বলেনি। আমরা ফোন করলে বলে দেখছি, যখনই ফোন করি দেখছি, কি করা যায় ভাবছি, এই করতে আছে আজকের 15টা দিন। এখন ফোন করছি,
ফোন রিসিভও করছে না, আর ডাইরেক্ট না বলে দিচ্ছে যে আমরা কোনো কিছু করতে পারবো না, ডাইরেক্ট না বলে দিচ্ছে। জানেন আমরা নাগপুরে কয়েক হাজার ভাই আছি, কয়েকশো কারখানা আছে, সব ভাই যে সিচুয়েশনের মধ্যে আছে সবাই, তাদের যদি বেদনা কেউ দেখতো ওইসব বড় বড় উপর মহলের নেতারা, তাহলে ওরা যদি এই সিচুয়েশনে থাকতো ওরা জানতে পারতো যে এদের কষ্টটা কি, এদের জ্বালাটা কি, এদের বেদনাটা কি, এরা কি কারণে এই ধরনের ভিডিও করছে, একবার ওর জানার চেষ্টা ওরা করেনি। আমাদের না খেতে পেয়ে, আমাদের এই কষ্ট দেখে এই মহল্লাবাসী সব একত্র হয়ে আমাদের কি করেছে, যে কি করলে কি হবে নিয়ে বসিয়ে বলছে ঠিক আছে আমরা দেখছি বলে ওরা দিচ্ছে, আমরা খাচ্ছি, ছাড়া হোক মারা হোক যাই হোক, যে ওরা দিচ্ছে আমরা খাচ্ছি। রমজান মাসে কি করব, দুপুর ভোরের বেলা সেহরি খাবো, কোনো কিছু সেহরি খাবার মতো নেই। আমরা কি করেছি, একটা মহল্লাবাসী রাত 3:30টার সময় আমাদের কারখানায় এসে দেখছে আমরা খেজুর খাচ্ছি গো, খেজুর একটা করে খেজুর খেয়ে সবাই পানি খাচ্ছি। ওরা কি করেছে দেখে আমাদের যন্ত্রণা দেখে না, ওরা কি করেছে খুঁজে ওদের যে ভাত বেঁচে ছিল পান্তা ভাত আমাদের নিয়ে এসে দিয়েছে, আমরা খেয়েছি। বারবার আমরা বলছি আমাদের তোমরা সান্ত্বনা দিও না, তোমাদের সান্ত্বনা আমাদের আর লাগবে না, আমাদের বাড়ি পৌঁছে দাও, বাড়ি পৌঁছে দাও আমাদের, সেখানে গিয়ে ভিক্ষা করে খাবো গো। আমরা যত ভাই নাগপুরে আছি আমাদের বাড়ি পৌঁছে দাও তোমরা। কেউ আমাদের ডাকে সাড়া দেয়নি, এক সময় আমরা ওদের ডাকে সাড়া দিয়েছি, ওদেরকে এত উঁচু পদে আমরা উঠিয়েছি, কিন্তু আমাদের ডাকে কেউ সাড়া দেয়নি। রমজান মাসে আমাদের মায়েরা আঁচল পেতে ভিক্ষে করে বলছে, বলে বাবা তোরা ঘরে আয়, তোরা ঘরে আয়, তোরা মুখখানি দেখে ঘরে আয়। কারো কারো বাবা মারা গেছে, এই নাগপুরে সন্তান আছে বাবা মারা গেছে, তার মুখ দেখতে পাইনি, যে বাবা লালন পালন করেছে না কাঁধে বসিয়ে, তার মুখ দেখতে পাইনি, বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে। ছেলে আছে নাগপুরে, এই ছেলেটার বাবা মরে যাবে, বাঁচবে না। দেখো আজকে 3 দিন বাপ ফোন করে বলছে আমি তোর মুখ দেখতে চাই, এই ছেলেটা বাবাকে দেখতে পাবে না। কত লোক একটা ব্রেন ডিফেক্ট মানুষ নিয়ে পড়ে আছি আমরা, ঔষধ কিনে আমি পয়সা নেই, একে ঠিক করতে পারিনি। আমাদের বাড়ি পৌঁছে দাও, হাত জোড় করে বলছে আমাদের বাড়ি পৌঁছে দাও, আমরা আমাদের মায়ের কোলে পৌঁছে দাও না, আমরা সেখানে মরি, তোমাদের কোনো সাহায্য চাই না গো, তোমাদের কোনো সাহায্য চাই না। আজকের আমাদের ডাকে সাড়া দাও না, বলছি আমরা খেতে পাইনি, তোমরা কিছু একটা করো। মন্ত্রী বলছে আমরা অ্যাপস পাঠিয়েছি ডাউনলোড করো, টাকা পাবে, কোনো কিছু পাইনি, কোনো কিছুতে সাড়া দেয়নি। আমরা কি মরে যাবো এখানে বলো? কয়েকদিন হলো আমার নানু ভাই মারা গেছে, আমি আমার নানু ভাইয়ের মুখ দেখতে পাইনি। আমার মামা নাগপুরে আছে, আমার মামা তার বাপের মুখ দেখতে পাইনি। তাহলে এগুলো কি চলছে, কি চলছে? আমাদের বাড়ি নিয়ে যাওয়ার পারমিশন করে দাও, আমরা বাড়ি যাই, আমরা ওখানে ভিক করে খাবো। আমাদের কারুর যদি পিপাসা লাগে না, সে পানি খায়, নোনা জল খেলেও খায়, রক্তপুজ খাওয়া যায় না। আমরা বলছি খেতে পাইনি কি করব, তো আমাদের বলছে ওখানে খাবারের ব্যবস্থা আছে, খিদার জ্বালায়। আমরা কি করেছি, ব্যাগ নিয়ে গেছি, ব্যাগ নিয়ে খাবার আনতে গেছি, ওখানে গিয়ে দেখি কুত্তাও সে খাবার খাবে না, এমন খাবার দিচ্ছে কুত্তাও খাবে না। আমাদের দুঃখ যদি আমাদের মায়েরা, আমাদের বাবারা, আত্মীয় স্বজনরা দেখতো, তারা ওরা নিজেরা সুসাইড করে মরে যেত, যে ছেলেদের যন্ত্রণা কত। আজকের বড় বড় উপর মহলের মানুষরা কোনো টেনশন করে না, কেন জানো? ওদের আমাদের মতো গরিব ছেলেরা ওদের বাইরে নেই, তাই ওরা ছেলেদের মর্ম বোঝে না। বুঝতে পারছো? যারা হোস্টেলে পড়ছে, ডাক্তারি পড়ছে, কলেজে পড়ছে, ওদের ছেলেরা বাড়ি যাচ্ছে, আমরা মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে খাচ্ছি। অনুরোধ করে বলছি আমাদের টাকার দরকার নেই গো, খালি পারমিশনটা করে দাও, পারমিশন, আমরা চলে যাবো। আমরা আমাদের টাকা দিয়ে রক্ত বিক্রি করে, কিডনি বিক্রি করে হলেও আমরা বাড়ি যাবো, মার কোলে যাবো, আমরা আমাদের পৌঁছে দাও। আমরা আর এর দুর্ভিক্ষ সহ্য করতে পারছি না, আমাদের কারোর হেল্প দরকার নেই। কারণ না প্রধান, এমএলএ, এমপি, মন্ত্রী
মমতা ব্যানার্জি কারো আমাদের কোনো রকম হেল্প দরকার নেই, আমাদের ওই হেল্পটা করো, পারমিশনটা করে দাও, আমরা নন্দীগ্রামে যাই ভিক করে খাবো, আমরা এখানে আর কষ্ট করতে পারবো না। এখানে গ্রামবাসীরা সবাই আমাদের সাহায্য করছে। এরা যদি বলে দেয়, আজকে যদি বলে দেয় আমরা আর সাহায্য করতে পারবো না, তাহলে কি হবে আমাদের? আমরা তো মরে যাব। এখানে কত ভাই নাগপুরে আছে, সবাই তো না খেয়ে মরে যাবে, সবাই তো না খেয়ে মরে যাবে। আমাদের বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করো। যদি এ মহল্লাবাসী বলে দেয় কাল থেকে আমরা আর কোনো সাহায্য করতে পারছি না, তাহলে আমরা মরে যাব। আমাদের যদি আমি রেজাউল করিম, তো আমার কথা যদি বিশ্বাস না হয়, আমার আরো ভাই আছে এখানে, এরা তো আমাকে বলতে বলেছে, আমি বলেছি আরো ভাই আছে, এদের মুখ থেকে একটু শুনুন না এরা কি বলতে চায়। আজকে সকালে ফোন করেছি, ডাইরেক্টলি আমাদেরকে বললো না তোদেরকে নিয়ে আসার কোনো সুব্যবস্থা নেই। এটা যদি ভোট থাকতো আমাদেরকে নিয়ে যেত ওরা। আমরা এখানে কষ্টে আছি, ওনারা তো জানেন না ওনারা কিভাবে আমরা এখানে কষ্টে জীবন করছি। ওনারা খালি ভোট চায়, ভোট, মানুষের জীবন চায় না। খালি ভোটে ওনাদের মন হলে ওরা উঁচু পদে উঠবে, কিন্তু মেম্বার প্রধান ওরা শুধু ভোটের আশায় চাইয়ে বসে আছে যে কি করে ভোট পাওয়া যাবে, কিন্তু আমরা খেতে পাচ্ছি না, সেইটা চাচ্ছে না যে আমরা কিভাবে এখানে আছি নাগপুরের অবস্থায়। সব নাগপুর, পুরো নাগপুর এলাকায় সব বাঙালি, এমন পরিস্থিতি আছে ওনারা না আমাদের জায়গায় থাকলে ওনারা বুঝতে পারতো না আমরা কিভাবে এখানে আছি। আজ আছে কাল নেই ক্ষমতা, স্বচ্ছ থাকার চেষ্টা করো, নইলে ব্যাটন পড়বে শেষে যতই রাজা উজির ধরো। আজ আছে কাল নেই ক্ষমতা, স্বচ্ছ থাকার চেষ্টা করো, নইলে ব্যাটন পড়বে শেষে যতই রাজা উজির ধরো। দল পাকানো দল ভাঙানো কদিন বাদেই বদলে যায়, তার চেয়ে সাফ সুতরা থাকো, মিথ্যে কোনো আঁতাত নয়। দল পাকানো দল ভাঙানো কদিন বাদেই বদলে যায়, তার চেয়ে সাফ সুতরা থাকো, মিথ্যে কোনো আঁতাত নয়। জননেতা হওয়ার কোনো সহজ পাঠ নেই, দরদ বুকে থাকলে দরদি হবেই। ও জননেতা হওয়ার কোনো সহজ পাঠ নেই, দরদ বুকে থাকলে দরদি হবেই। ভোটতন্ত্রে ভরসা রাখো, জোটতন্ত্র হিসেব নেয়, ভোট বাক্সেই আবেগ থাকে, ভোট বাক্সই জবাব দেয়। জননেতা রে আমার জননেতা, গণতন্ত্র এলেন দেশে অনেক রক্ত উজাড় করে, তাকে যদি পাত্তা না দাও, নামবে তুমি লিফটে চড়ে। আসল প্রতিপক্ষ চেনো, রাজনীতি তো ক্রিকেট নয়, হয়তো যাকে বন্ধু ভাবো ফু দিচ্ছে সলতেটায়। আসল প্রতিপক্ষ চেনো, রাজনীতি তো ক্রিকেট নয়, হয়তো যাকে বন্ধু ভাবো ফু দিচ্ছে সলতেটায়। জননেতা রে আমার জননেতা, আজ আছে কাল নেই ক্ষমতা, স্বচ্ছ থাকার চেষ্টা করো, নইলে ব্যাটন পড়বে শেষে যতই রাজা উজির ধরো। জননেতা রে আমার জননেতা, দল পাকানো দল ভাঙানো কদিন পরেই বদলে যায়, তার চেয়ে সাফ সুতরা থাকো, মিথ্যে কোনো আঁতাত নয়। পরিযায়ী শ্রমিকদের নিয়ে বাংলার বাইরে থাকা মানুষগুলোকে নিয়ে যেই ছেলে খেলা যখন বাংলার সরকার করছে, সেই সময় দাঁড়িয়ে ভারত সরকার ইভ্যাকুয়েশন মিশন করছে। IS-452 সেই বিমান আবুধাবি থেকে কোচিতে নিয়ে আসছেন একজন পাইলট, এবং 35,000 ফুট ওপর দিয়ে যখন সেই ফ্লাইট এসেছে ভারতবর্ষের মাটিতে, তার তলায় তখন সমুদ্র সেতু, সমুদ্রে জাহাজে করে ভারতবর্ষের বাইরের বিভিন্ন মানুষকে ফিরিয়ে আনার ব্যবস্থা হচ্ছে। এটি অসাধারণ অভিজ্ঞতার কথা বলছিলেন ক্যাপ্টেন। সেই ক্যাপ্টেনের কণ্ঠে যখন ফ্লাইটটা শুরু হবে, সেই সময় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের পাইলট তিনি তার যাত্রীদের উদ্দেশ্যে যে ঘোষণাটা রাখছিলেন, আজকে একটু অন্য স্বাদ দেওয়ার জন্য বাংলার বার্তার সমস্ত দর্শকদের সেই এয়ার ইন্ডিয়া ফ্লাইটের ঘোষণাটি শুনিয়ে আজকের এই প্রতিবেদন শেষ করব।
Good evening, ladies and gentlemen. Namaskar. This is your captain, Anshul Shauran, speaking from the flight deck. Welcome aboard your own airline, Air India Express. It is a great honor for my team and I to fly you on this very first evacuation flight, IX-452, as part of the massive airlift operation Vande Bharat mission commencing today, launched by the Government of India to bring home our citizens under these special circumstances. Today, the Indian airspace has opened up for international passenger flights after about 7 weeks of remaining closed due to the ongoing COVID-19 global pandemic. As you may be aware, all domestic passenger flights in India continue to remain grounded. We are flying from Abu Dhabi to Kochi by direct routing in good weather conditions and hope to arrive at Cochin International Airport by 2200 hours Indian Standard Time. While we fly at 35,000 feet above the Arabian Sea, down below on the surface of the sea, our Indian Navy ships are engaged in a similar national effort to evacuate our citizens from countries in the region as part of Operation Samudra Setu. So as you can see, it is truly a national evacuation effort by air and sea that Air India Express is proud to be associated with. You would have noticed my fellow crew members comprising Captain Rizwin, Riyanka, Anjana, Tashi and lead cabin attendant Mr. Deepak and myself are all dressed in hazmat suits as per the safety protocol. But we will still be wearing our warm smiles underneath, and as always will do everything to ensure your comfort and safety. On your part, please do respect and follow the safety guidelines as you enjoy this unique flight. We are all a part of this historic first flight, which is incidentally taking place on the auspicious day of Buddha Purnima. And it is a proud moment for all of us at Air India Express that we were able to reach out to you in these difficult times. I know that your family, loved ones and even the whole country awaits our return eagerly. So let us keep our morale high. We are going home. We wish you an early and happy reunion with your families and dear ones for Ramzan and Eid. True to the Air India Express tagline, simply priceless, we are indeed honored to fly this priceless mission under these challenging circumstances, bringing back you all, our people, back to our motherland. Jai Hind.